হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গল্প শুনবে অ্যাম্বুলেন্স রহস্য 15 নাম্বার পর্ব। যাই হোক, দেরি না করে চলেন আমরা অ্যাম্বুলেন্স রহস্য 15 নাম্বার পর্বটা শুনে আছি। রিয়াজ জানালা খুলতেই রিয়াজের চোখ সেই পিচাসের চোখ বরাবর পড়ে, যেন পিচাসটা অপেক্ষা করছিল জানালা খোলা। রিয়াজ চিৎকার দেওয়ার চেষ্টা করলেও গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। পুরো শরীর রিয়াজের অবশ হয়ে যায়। এদিকে পিচাসটি রিয়াজের দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দেয়। ভয়ে রিয়াজের শরীর জমে যায়। এক দৃষ্টিতে রিয়াজও সেই পিশাচের দিকে তাকিয়ে থাকে। পিশাচটা ধীরে ধীরে জানালা দিয়ে তার হাতটা রুমের ভিতর ঢুকিয়ে দেয়। রিয়াজ না পারছে নড়তে, আর না পারে চিৎকার দিয়ে। এদিকে হাতটা আসতে আসতে রিয়াজের গলা চেপে ধরে। রিয়াজ ধরফর শুরু করলেও জানালা দিয়ে চোখ যায় অ্যাম্বুলেন্সের দিকে। অ্যাম্বুলেন্সের ঢাকনা খোলা, তার মানে লাশটার সাথে কিছু না কিছু করে নিয়েছে। এদিকে রিয়াজ হাত উঠিয়ে পিশাচের হাতটাও ধরতে পারে না। পুরো শরীর অবস্থা। পিশাচ রিয়াজের গলা ধরে চাপ দিতেই রিয়াজের গলার হাড় যেন ভেঙে যাচ্ছিল। রিয়াজ ধীরে ধীরে সেই পিশাচের বসে চলে যাচ্ছে। পিশাচ রিয়াজের গলা ধরলেও রিয়াজ নিজেও নিজের বুকে আঘাত করতে শুরু করে। প্রচুর গতিতে নিজের বুকে নিজে আঘাত করায় রিয়াজের মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়। কিন্তু রিয়াজের জ্ঞান আছে, রিয়াজ সব বুঝতে পারছে, দেখতে পারছে। তবে হাতটা নিজের কন্ট্রোলে নেই, যেন হাতটা রিয়াজের ইচ্ছের বিরুদ্ধেই রিয়াজকে আঘাত শুরু করে। সেই মুহূর্তে লাশের মামাতো ভাই অর্থাৎ আব্দুল্লাহ বিছানায় বসে জোরে জোরে একটা আয়াত পড়তে শুরু করল। আব্দুল্লাহ এর মুখে আয়াত শুনে পিশাচটা ভয়ঙ্কর রকমের একটি চিৎকার মারে। আব্দুল্লাহ ভয় না পেয়ে আবার শুরু করে আয়াত পড়া, এমন সূরা ফাতিহার সব আয়াত। এরপর সূরা বাকারার 1-5, 1-6-4, 2-5-5, 2-5-7, 2-8-5, 2-8-6, সূরা আলে ইমরানের 1-8, 1-9 নম্বর আয়াত, সূরা আরাফের 5-4, 5-6 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 1-1-5, 1-1-8 নম্বর আয়াত, সূরা সফফাতের 1-1-0 নম্বর আয়াত, সূরা আহকাফের 2-9, 3-2 নম্বর আয়াত, সূরা আর রহমানের 3-3, 3-6 নম্বর আয়াত, সূরা হাশরের 1-2, 2-4 নম্বর আয়াত, সূরা জিনের 1-9 নম্বর আয়াত, সূরা হুমাজাহর 1-7 নম্বর আয়াত। এই আয়াতগুলা উচ্চারণ করার পর পিশাচ রিয়াজের গলা ছেড়ে দিয়ে হাত বের করে নেয়। রিয়াজও হুট করে নিচে পড়ে যায়। এরপর আব্দুল্লাহ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতে করতে রিয়াজের কাছে আসে। এই তিনটা সূরার আগের আয়াতগুলা উচ্চারণ করায় জিন রিয়াজকে বশ করা থেকে ছেড়ে যন্ত্রণায় গায়েব হয়ে যায়। আর পুরোপুরি রিয়াজকে বশ থেকে হালকা করার জন্য শেষের 3টি সূরা উচ্চারণ করে। রিয়াজ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকে। এদিকে বাড়ির সবাই দৌড়ে এসে রিয়াজদের রুমে জড়ো হয়। আব্দুল্লাহ রিয়াজকে কোলে নিয়ে উঠায় বিছানা। মূল কথা হচ্ছে আব্দুল্লাহ এর সূরা পাঠ আর পিশাচের চিৎকার পুরো বাড়ির মানুষ শুনেছে। রিয়াজ জ্ঞান হারা অবস্থায় বিছানা। আব্দুল্লাহ রিয়াজের পাশে বসে রিয়াজকে বাতাস করছে আর হাতে পায়ে তেল মালিশ করছে। এদিকে লাশের কাজিন দৌড়ে এসে বলে, অ্যাম্বুলেন্সে লাশ নেই, ঢাকনা খোলা। কাজিনের কথা শুনতেই আব্দুল্লাহ দৌড়ে যায় বাহিরে। বাড়ির মানুষজন এইবার ভয় পেয়ে যায়। সবার মাঝে সৃষ্টি হয় আতঙ্ক। ওই বাড়ির কিছু ছেলেরা লাইট নিয়ে বের হয় লাশ খোঁজার জন্য, যেহেতু এইটা তাদের কর্তব্যে পড়ে। মহিলাদের চিৎকার চেঁচামেচিতে রিয়াজের ফিরে আসে হুঁশ। জ্ঞান ফিরে আসতেই রিয়াজ লাফিয়ে ওঠে, আর এটি দেখে লাশের মা রিয়াজকে সবটা খুলে বলে। রিয়াজ তৎক্ষণাৎ বিছানা থেকে এক দৌড়ে যায় অ্যাম্বুলেন্সের দিকে। অ্যাম্বুলেন্সের দরজা খুলে রিয়াজ আগে হুজুরের দেওয়া বোতলটা বের করে। এরপর কিছু পানি হাতে নিয়ে নিজের গায়ে ছিটিয়ে দিল। বাড়ির মহিলারা রিয়াজের কান দেখছিল শুধু। রিয়াজ গায়ে পানি ছিটিয়ে নিজের ফোন বের করে। এদিকে আব্দুল্লাহ সহ সবাই বাড়ির পিছনে আর খালের সাইডে লাশ খুঁজতে চলে যায়। রিয়াজ ফোনের ফ্ল্যাশলাইট অন করে বাড়ির বাইরে দৌড় দিতে যাবে। তার আগেই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে রিয়াজকে কেউ ডাক দিয়ে বলে, রিয়া, গাড়ির নিচে লাশ। ওদিকে কোথায় যাচ্ছ? রিয়াজ হুট করে দাঁড়িয়ে পিছনে তাকায় আর দেখে অ্যাম্বুলেন্সের ভিতরে সেই হুজুর বসে আছে যে রিয়াজকে এই পানি দিয়েছে, অর্থাৎ সেই জিন। রিয়াজ উনার কথা শুনে আবার দৌড়ে এসে উঠোনে হাঁটু ফেলে বসে। তারপর গাড়ির নিচে ফ্ল্যাশলাইটের আলো দিয়ে দেখে লাশ গাড়ির নিচে। রিয়াজ অবাক হয়ে আবার উঠে দেখে অ্যাম্বুলেন্সের সেই হুজুর নেই। রিয়াজ বাড়ির সবাইকে ডাক দিয়ে লাশের ব্যাপারে বলে। বাড়ির মহিলারাও লাশ পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে বলে চেঁচাচেঁচি শুরু করে। উনাদের উচ্চস্বরে দৌড়ে আসে বাহিরের মানুষ। সবাই এসে ধরাধরি করে লাশ বের করে। ভাগ্যিস লাশের দেহে কোনো ক্ষত নেই, পুরো লাশ পরিপূর্ণ। রিয়াজ সহ সবাই লাশটাকে আবার কফিনে ভরে পেরাক মেরে দেয়। আব্দুল্লাহ ভাইও ছুটে আসে রিয়াজের কাছে। পুরো বাড়িতে রিয়াজের গায়ে দেওয়া পানির গন্ধটি ছড়িয়ে গেছে।
আব্দুল্লাহ ঘ্রাণ পেয়ে বুঝে যায় এটি কাদের দেওয়া জিনিস। সে বুঝেও না বুঝার ভান ধরে বলে, সারা রাত লাশ পাহারা দিতে হবে, নইলে আবার আক্রমণ শুরু করবে। আব্দুল্লাহ এর কথা শুনে রিয়াজ বলে, কিছু হবে না, আমাদের শুধু রাতটা পার করতে হবে, লাশের ক্ষতি হবে না। আর কথাটা বলে রিয়াজ অ্যাম্বুলেন্সের ঢাকনা আটকে দিয়ে উঠোনের সাইডে চলে যায়। আর একটা সিগারেট ধরা। এদিকে বাড়ির ছোট বড় সবাই উঠোনে এসে জড়ো হয়। ওরা বলাবলি করছে, মরা মানুষ কিভাবে গাড়ির নিচে যায়। যাই হোক, সারা রাত এইভাবে পার হয়ে যায়। বাড়ির কেউ ঘুমায় নিয়া ভয়ে সবাই উঠোনে জড়ো থেকে রাত পার করে দেয়। ফজরের আয়ান হতেই আব্দুল্লাহ নামাজে যায়, আর নামাজ শেষ করে এসে রিয়াজকে জানা। রিয়াজও গাড়ি স্টার্ট দিয়ে সবাইকে ডাকে, বাড়ির মানুষকে বিদায় দিয়ে আবার এইবারে কোনো সমস্যা হয়নি। বগুড়া পেরিয়ে ওরা পঞ্চগড় যায়, লাশ নামায়। রিয়াজ সবাইকে বিদায় দিয়ে আবার ব্যাকু করে। এসবে হয়ে যায় প্রায় বিকেল। পঞ্চগড় থেকে বের হবার আগেই রিয়াজকে কেউ পিছন থেকে বলে, কাজটা ঠিক করিসনি। রিয়াজ হয়ে যায় অবাক, সবাইকে তো নামিয়ে দিল, গাড়িতে রিয়াজ একাই আছে, তাহলে পিছনে কে? রিয়াজ হুট করে আয়নায় তাকায়, আর দেখে চাদর পরা সেই বৃদ্ধ লোকটা অ্যাম্বুলেন্সের পিছনে বসে আছে, যিনি রিয়াজকে এর আগেও অ্যাটাক করেছিল। রিয়াজ সেদিকটাতে তাকাতে তাকাতে করে বসে অ্যাক্সিডেন্ট, তাও ইন্সপেক্টর জয়নাল সাহেবের গাড়ির সাথে। এদিকে গাড়ি থেকে নেমে পড়ে ইন্সপেক্টর জয়নাল, করিম সাহেবও সাথে ছিল। রিয়াজ ভেবে নেয় আজ জেলের ভাত খাওয়াই লাগবে, কিন্তু ব্যাপারটা হয়ে যায় উল্টো। জয়নাল সাহেব এসে বলে, সরি সরি রিয়াজ ভাই, আমি দেখে শুনে করিনি অ্যাক্সিডেন্ট, আপনাকে দেখার খুব ইচ্ছা হলো, তাই খুঁজতে খুঁজতে আপনার কাছে আসা। সুযোগ পেয়ে রিয়াজ একটু ভাব নিয়ে বলে, তা ঠিক আছে, কিন্তু যদি আজ কিছু হয়ে যেত আমার? জয়নাল সাহেব একটু লজ্জিত চাহনিতে তাকিয়ে বলে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি ভাই, কিন্তু আমাকে এইটা বলুন, আপনি কিভাবে এই পঞ্চগড়ে এলেন? উনার কথা শুনে রিয়াজ বলে, কেন, অ্যাম্বুলেন্স চালিয়ে এসেছি। জয়নাল সাহেব একটু কনফিউজড হয়ে আবার বলে, দেখুন রিয়াজ ভাই, আপনার সম্বন্ধে সব তথ্য আমি বের করেছি। শুনেছি আপনি সাহসী ড্রাইভার, আপনার ভাইও সাহসী ছিল, কিন্তু এই রোডেই তাকে পঙ্গু করা হয়েছে। তাই আমি ভাবছি আপনি কিভাবে এলেন, সাথে কোনো তাবিজ এনেছেন? উনার কথা শুনে রিয়াজ এবার সিরিয়াস হয়ে বলে, আমি বুঝিনি আমার ভাইয়ের সাথে কি হয়েছিল। রিয়াজের প্রশ্নে জয়নাল সাহেব অবাক দৃষ্টিতে তাকায়, এরপর বলে, আপনি জানেন না? রিয়াজ মাথা নাড়িয়ে না জানার ইঙ্গিত দেয়। তখন জয়নাল সাহেব রিয়াজকে এই রাস্তা সম্বন্ধে সব বলে। রিয়াজ উনার পুরো কথা শুনে হতবাক হয়, আর কোনো কথা না বলে জয়নাল সাহেবকে বিদায় দিয়ে রিয়াজ অ্যাম্বুলেন্সে ঢুকে যায়। জয়নাল সাহেব কিছুটা অবাক হয়, উনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিয়াজ অ্যাম্বুলেন্সে ঢুকে গেল। এরপর মাথার মধ্যে এক ঝাঁক রাগ নিয়ে রিয়াজ এগিয়ে যায় সেই বিলের রাস্তা। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। রিয়াজ বিলের রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন তার উপর অ্যাটাক হবে। সন্ধ্যার অন্ধকার নামতে না নামতে রিয়াজ অ্যাম্বুলেন্স এর কাছে যায়। এরপর অ্যাম্বুলেন্স থেকে পানির বোতলটা বের করে পুরো অ্যাম্বুলেন্সে পানি ছিটিয়ে দেয়। আর যাই হোক, রিয়াজ অন্তত এইটুকু জানে যে পানি ছিটানোর পর সেই বৃদ্ধ জিনটা রিয়াজের সাথে দেখা করবে। যদি কোনো বিপদ হয় তবে জিন এসে তাকে বাঁচাবে। অ্যাম্বুলেন্সের চারপাশে পানি ছিটানোর পর রিয়াজ রাস্তার পাশে বসে থাকে সেই অশরীরীদের জন্য। 2 ঘন্টা পর কোনো সাড়া শব্দ পায় না রিয়া, তবু মাথার মধ্যে জেদ এনে রাস্তার পাশে বসে থাকে সেই অশরীরদের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য। এমতাবস্থায় রিয়াজের পিছন থেকে সেই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, লাভ নেই, আসবে না কেউ, তোমার অ্যাম্বুলেন্সে এখন লাশ নেই। বৃদ্ধের কথা শুনে রিয়াজ পিছনে ঘুরে তাকায়, দেখে সেই জিন চলে এসেছে। রিয়াজ উনার কাছে এসে বলে, যদি লাশ তাদের টার্গেট হয় তাহলে আমার ভাইকে কেন পঙ্গু করলো? রিয়াজের কথা শুনে বৃদ্ধ লোকটা বলে, তোমাকেও করতে আসতো, কিন্তু তুমি বোতলের পবিত্র পানি ছিটিয়ে দিয়েছ, এই জন্য ভয়ে তারা আসেনি। রিয়াজ নিজের বোকামি বুঝতে পেরে কিছুটা লজ্জা পায়, তবুও বৃদ্ধ লোকটাকে বলে, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? যেহেতু আপনি আমার সর্বদা উপকার করেন,
সেই অধিকার থেকে বলবো, এই রাস্তায় যারা আমার ভাইকে পঙ্গু করেছে তাদের বন্দি করে দিতে পারবেন? রিয়াজের কথা শুনে জিনটা হেসে বলে, এখানে একটি জিন রয়েছে যার উচ্চতা অনেক। এটি আর কেউ না, চাদর পরা যে অবয়বকে তুমি দেখতে পাও তার মূল ঠিকানা এখানে। কাল রাতে লাশ নিয়ে আসার সময় সে তোমার ক্ষতি করত আর লাশটাও নিয়ে যেত। কিন্তু টাঙ্গাইলের পর যে বাড়িতে তুমি অ্যাম্বুলেন্সে পবিত্র পানি ছিটিয়েছিলে সেখান থেকেই তুমি নিরাপদ হয়ে গিয়েছিলে। এই জন্য রাতে সে তোমাকে আক্রমণ করতে পারেনি। ওই বাজারে তোমাকে ভয় দেখিয়েছিল এই জন্য, কারণ লাশ নামিয়ে তুমি অ্যাম্বুলেন্স ধুয়ে নিয়েছিলে, এতে পবিত্র পানি মুছে গেছে। তাই মাঝ রাস্তায় রাগ নিয়ে সে তোমাকে ভয় দেখাচ্ছিল। কিন্তু জয়নাল সাহেবের জন্য সেখানেই জিনটা ব্যর্থ হয়। অবশেষে এই রাস্তায় তোমাকে ধরতো, উল্টো তুমি নিজেই পবিত্র পানি ছিটিয়ে ওর জন্য অপেক্ষা করে যাচ্ছিলে। মূল কথা, নিজের অজান্তে তুমি নিজেকে বাঁচিয়ে নিয়েছো। রিয়াজ জিনের কথাগুলা শুনে হাবলা হয়ে যায়। তবুও না বুঝার ভান ধরে রিয়াজ বলে, চাদরওয়ালা জিনটার বাসা এখানে হলে সবখানে কেন তাকে দেখি? রিয়াজের প্রশ্নে জিন বলে, ওই জিনটা হলো তাদের সর্দার যারা লাশ চুরি করে। আমাদের জাতের মধ্যে মোট 3টা জাতি লাশ চুরি করে। একটা হলো এই চাদরওয়ালা জিনের বংশ, আরেকটি হলো পিশাচ নামের জিনরা। এইটুকু বলে বৃদ্ধ থেমে যায়। রিয়াজ বৃদ্ধকে থেমে যেতে দেখে বলে, আরেকটা জাতি কারা? আরেকটা জাত আছে যারা শুধু এই দেশে না, পুরো পৃথিবীতে লাশ চুরি করে। কিন্তু ওদের জিন বললেও ভুল হবে। ওদের কোনো জন্মদাতা নেই, আর না ওরা কাউকে জন্ম দেয়। ওরা লাশ চুরি করে না, ক্ষমতার বলে জিন্দা মানুষকে লাশ বানিয়ে দেয়। তাদের বংশে মোট 4 জন আছে। এই 4 জনই পুরো পৃথিবী ঘুরে মানুষ খায়। বৃদ্ধের কথা রিয়াজের ঘিলুতে ঢুকে না। আমাকে নির্বাচন করেছেন মানে আমি কেন তোমাকে বারবার সাহায্য করেছি বা করতেছি জানো তুমি? না। কেন করে? একজন মানুষের বাচ্চা আমাদের কাছে রয়েছে যাকে আমরা সেই ছোট থেকে দেখভাল করি। একজন কবিরাজের গোলামি করতাম আমরা। সেই কবিরাজ আমাদের বশ করে মানুষের উপকার করত। কিন্তু উনার এই কর্মকাণ্ডে কিছু ভুয়া কবিরাজের ব্যবসায় ক্ষতি যাচ্ছিল। তারা ষড়যন্ত্র করে আমাদের মালিক আর তার স্ত্রীকে হত্যা করে। তবে মৃত্যুর আগে মালিক আমাদের এই বাচ্চার দায়িত্ব দিয়ে গেছিল। আমাদের বলে গেছে বাচ্চাটার সব দেখভাল এবং বিয়েটাও যেন আমাদের ইচ্ছেতে হয়। বিয়ে দেওয়ার পরেই আমাদের মুক্তি মিলবে, এর আগে না। আমরা জিন, আমরা তো আর মানুষের বাচ্চা পালন করতে পারি না। তাই মালিকের আদেশ মানার জন্য বাচ্চাটাকে একটা মানুষের দুয়ারে রেখে আসি। উনি বাচ্চাটাকে পালন করলেও বাচ্চাটা বড় হচ্ছিল আমাদের ইচ্ছেতে। যে লোকের ঘরে দিয়েছিলাম সেই লোকের ঘরে অভাব আসতে দিন। এইভাবে আজ 1-8 বছর কেটে যায়। এখন আমাদের উপযুক্ত পাত্রের দরকার ছিল, একজন সৎ ও সাহসী লোক। আমি কোনো সাইড থেকে সৎ। আমি সিগারেট খাই, নেশা করি, ওসব তুমি চাইলেই ছেড়ে দিতে পারবে। কিন্তু তোমার ভিতরে একটা জীবন্ত প্রতিভা রয়েছে। ফেনীতে নিয়ে যাওয়া লাশের হত্যাকারীকে যেদিন তুমি খুন করেছো সেটিই ছিল তোমাকে নির্বাচন করার কারণ। তোমার রুমে যে বাচ্চা দৌড়াদৌড়ি করেছে ওটা ওই মেয়ের পেটে ছিল, যে জন্মের আগেই মরে যায়। শুধু একটা মেয়ের না, একটা বাচ্চা হত্যার প্রতিশোধ তুমি নিয়েছো। আমি কি অজান্তেই সব ঘটিয়ে দিলাম? এই জন্যই তো তোমাকে নির্বাচন করা। তুমি অভিনয় করনি, তোমার ব্যবহার দেখেই তোমাকে আমরা নির্বাচন করেছি। তো আপনাদের মেয়ে কই? ওর একটা ছবি দেখা। রিয়াজের কথা শুনে জিনটা হেসে বলে, কাল তোমার হসপিটালে তাকে পাঠাচ্ছি আমরা। তোমার কালকের ভাড়া তাকে নিয়েই হবে। দেখিনি, আমাদের দায়িত্বটা শেষ হোক, এরপর আমরা সারা জীবনের জন্য তোমার আর ওর জীবন থেকে চলে যাব। জানাবেন আপনার অনুভূতি এখন কেমন, গল্পের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন, আর অবশ্যই রিভিউ দিবেন। পরবর্তী পর্ব পেতে ভূতের গল্প ও ভূতের পিক পেজটা ফলো করে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, 2-1 দিন পর থেকে নতুন গল্প আসতে চলেছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।